গ্রামে শান্তির বড় একটা পরিবার ছিল। তার ৩ ছেলে বরুণ, কানাই এবং গোপাল ছিল। অরুণ এবং কানাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু গোপালের বিয়ে হয়নি। আরে অনিতা, সঙ্গীতা, কোথায় তোমরা? আমার কাজল কোথায় গেল? এর মধ্যেই তার ২ বৌমা সেখানে উপস্থিত হয়। তারা দেখে যে তাদের শাশুড়ি তার ঘরে বসে মেকআপ করছে। দেখেছো দিদি, এই বয়সেও আমাদের শাশুড়ি এখনো নিজেকে নতুন বউ ভাবছে। এটা তো ভালোই দিদি, আমাদের শ্বশুর মশাইয়ের তো নাকি দেখলেই রোজ রাতে নেশা চড়ে যায়। এই তোমরা দুজনে মিলে কি ফিসফিস করছো? তোমরাই আমার কাজলটা চুরি করেছো, তাই না? দিদি, কয়লা থেকে যে কাজল বানিয়েছো, ওই কয়লাটাই শাশুড়ি মাকে দিয়ে দি, কেমন হয়? হ্যাঁ অনিতা, ঠিক বলেছ। এই নিন আপনার কাজল। শান্তির ২ বউ তাকে সেই কয়লাটা দেয় এবং শান্তি কয়লাটা চোখের মধ্যে দিতে থাকে। তখন হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। আরে আমার চোখে খুব জ্বালা করছে, আমি গিয়ে দেখি কে এলো। অনিতা যখন দরজা খোলে তখন সেখানে তার ছোট ছেলে গোপাল ছিল, কিন্তু সে একা ছিল না, তার সাথে একটা মহিলা ছিল এবং তাদের দুজনের গলাতেই বরমালা ছিল। আরে শাশুড়ি মা, সঙ্গীতা দিদি, দেখো গোপাল তার বউকে নিয়ে এসেছে। এই শুনে তার মা দরজায় এসে দাঁড়ায়। গোপাল, তুই তো বলেছিলি যে তোর লন্ডনে চাকরি হয়ে গেছে, কিন্তু তুই বাড়ি চলে এলি নতুন বউকে সাথে নিয়ে। এটা তো আমরা জানতাম না। মা, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। আমার বিশ্বাস ছিল তোমার খুব পছন্দ হবে ওকে, কারণ এরও মেকআপ করার খুব শখ, তোমাদের দুজনের হেভি জমবে। এটা শুনেই শান্তি তার নতুন বউকে নিয়ে তার ঘরে চলে আসে। বৌমা, আমার তোমাকে নিয়ে কোনো অসুবিধা নেই, তোমার নাম বলো। মা, আমার নাম দীপ্তি, আমি গোপালকে খুব ভালোবাসি। আর আমি শুনেছি যে আপনার মেকআপ করতে খুব ভালো লাগে, আর আমি একজন মেকআপ আর্টিস্ট, আমারও মেকআপ করতে খুব ভালো লাগে। আমার কাছে সব মেকআপের জিনিসপত্র রয়েছে, এই দেখুন। শান্তি তার নতুন বউকে খুব ভালোবাসতে থাকে। এই দেখে তার ২ পুরনো বউ অনিতা এবং সঙ্গীতার খুব রাগ হয়। এমন কিছু কাজ নয় মেকআপ করা, তুমি হচ্ছে বাড়ির ছোট বউ, তোমার প্রথম আজ রান্না করার দিন, তুমি আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে। দেখি তুমি কেমন খাবার বানাতে পারো। আরে বৌমাও নিশ্চয়ই রান্না করতে পারে, কিন্তু তার সাথে সে মেকআপ করতে পারে, এটাই বড় কথা। তার ২ বউ কিছু বলতে যাবে, তার আগেই দীপ্তি বলে, আমি মেকআপ ছাড়াও রান্না করতে পারি। তার মুখ থেকে এই কথা শুনে গোপালের বেশ অহংকার হয়। দেখলে মা, আমার পছন্দটা শুধু তোমার নয়, পুরো বাড়ির পছন্দ হবে। কি গো বাবা, তুমি তো কিছুই বলছো না, চুপচাপ দাঁড়িয়ে আছো। আরে গোপাল, আমি আর কি বলি, তোর মা এত কথা বলে যে আমি তো আর কথা বলার সুযোগ পাচ্ছি না এতক্ষণ ধরে। আমার রান্না করতে পারা বৌমা দরকার, নাকি ওই মেকআপ করা? সবার আশীর্বাদ নেওয়ার পর সে রান্নাঘরে চলে যায় এবং সে সবার জন্য সুন্দর করে রান্না করে। আরে বৌমা, তোমার হাতে তো জাদু আছে, মনে হচ্ছে সারা রাত তোমার হাতের তৈরি খাবার খাই। আপনিও পারেন, আজ সে প্রথম এই বাড়িতে এসেছে, তাকে একটু আরাম করতে দিন। যাও বৌমা, তুমি গিয়ে শুয়ে পড়ো। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন প্রায় 2টো বাজে। ওই সময় তার শাশুড়ি উঠে ড্রয়িং রুমে আসে। তো একজন মেকআপ আর্টিস্ট দীপ্তি, তার কাছে নিশ্চয়ই দামি দামি মেকআপের প্রোডাক্ট আছে, একবার গিয়ে দেখি। শান্তি গোপাল এবং দীপ্তির ঘরে যায়, সেখানে খুব অন্ধকার ছিল। সে লুকিয়ে তাদের আলমারির সামনে গিয়ে সেখান থেকে দীপ্তির সমস্ত মেকআপের জিনিস রাখা ছিল, সেগুলো লুকিয়ে চুরি করে তার নিজের ঘরে নিয়ে যায়। দীপ্তির মেকআপের জিনিসগুলো সত্যিই দারুণ, এখানে তো এই ধরনের মেকআপ পাওয়াই যায় না। শান্তি তার সব মেকআপের জিনিস নিয়ে এসে মেকআপ করতে থাকে। দীপ্তির মেকআপের জিনিসগুলো খুবই লাক্সুরিয়াস ছিল, সেই জন্য তার শাশুড়িকে দেখতে একদম যুবতীদের মতো লাগছিল। তখনই তার শ্বশুর তার সামনে আসে। আরে আমার ঘরে হিরোইন কোথা থেকে এলো, আমাকে একটা অটোগ্রাফ দেবেন? আপনার আমাকে হিরোইন মনে হচ্ছে নাকি? উমা, এর গলা তো আমার বউয়ের মতো। আমি আপনারই বউ, কোনো হিরোইন নই। আরে শান্তি, তুমি তুমি তো কোনো অপ্সরার থেকে কম লাগছো না, তুমি তো সেই আমার ইয়াং বউয়ের মতো লাগছো। তুমি তো আমাদের 3 বৌমার থেকেও বেশি সুন্দর লাগছো। এবার তোমাকে দেখে আমার ভয় করছে,
আমাদের গ্রামের ইয়াং ছেলেরা যেন তোমাকে দেখে অজ্ঞান হয় না মারা যায়। আপনি একটু বেশি বলছেন। আমাকে কি সত্যি সুন্দর লাগছে? আরে হ্যাঁ সত্যি, তোমাকে কি দুর্দান্ত লাগছে আজকে। সেদিন রাতে শান্তি এবং তার স্বামীর মধ্যে খুব ভালো রোম্যান্স হয়, কারণ শান্তিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। অন্যদিকে তার 3 বৌমার কোনো বাচ্চা হচ্ছিল না। পরের দিন সকালে যখন দীপ্তি সকলের জন্য চা করে নিয়ে আসে, তখন চা খাওয়ার পরে তার শাশুড়ি হঠাৎ বমি করতে শুরু করে। আরে মা, আপনি কি খুব চা বাজে বানিয়েছি? আপনার বমি হচ্ছে। এই বাবু, একটু তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। এরপর দীপ্তির স্বামী গোপাল তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে। দেখুন, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, বরং খুশির খবর আছে, উনি মা হতে চলেছেন। কিছুক্ষণ পর ডাক্তার সেখান থেকে চলে যায়। বাড়ির সব লোক হয়রান হয়ে পড়ে। এদিকে তো তার 3 জন বৌমার বাচ্চা হচ্ছিল না, ওদিকে তাদের শাশুড়ি প্রেগনেন্ট হয়ে যায়। বাবা, এই বয়সে এগুলো ভালো দেখায় না। এই বিষয়ে আমি কি করতে পারি? গতকাল রাত্রে তোর মাকে এত সুন্দর লাগছিল যে আমার দ্বারা কন্ট্রোল হলো না। তোমরা 3 জন বিয়ে তো করে নিয়েছো, কিন্তু এখনো মা হতে পারোনি। তোমরা বউয়ের নামে কলঙ্ক। আর আমাকে দেখে হিংসে হচ্ছে না আমি এই বয়সে মা হচ্ছি বললে? আর তোমাদের তো এখন মা হওয়ার সময়, তোমরা তো হতেই পারছো না মা। আরে না মা, আমাদের হিংসে কেন হবে? আপনি আমাদের উপর দোষ দেবেন না। আমি তোমাদের উপর দোষ দিচ্ছি না, কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে তোমরা বন্ধা। 3 জন বউ রাগ করে তাদের ঘরে চলে যায় এবং গিয়ে তাদের স্বামীদের কাছে বলতে থাকে। কিন্তু তারা 3 জনই বা কি করতে পারত? সকালে তারা একসাথে কথা বলে। তুমি যখন এই বাড়িতে এসেছো দীপ্তি, তখন আমাদের খুব আনন্দ হয়েছিল। আমরা ভেবেছিলাম যে একজন আধুনিক মহিলা আমাদের বাড়িতে এসেছে, কিন্তু তুমি অনেক ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্ট নিয়ে এসেছিলে। সেগুলো দিয়ে আমাদের শাশুড়ি মেকআপ করে শ্বশুর মশাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে এখন দেখো শাশুড়ি মা হতে যাচ্ছে। আরে প্রিয় দিদিরা, এটাতে আমার কি দোষ? আমি তো শাশুড়ি মার থেকেও বেশি মেকআপ করতে পছন্দ করি। মেকআপ না করে সকালে মুখ দেখাই না কাউকে, সেটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু এখন আমাদের শাশুড়ি মা হতে যাচ্ছে, আর আমরা 3 জন মা হতে পারিনি। সমাজে আমাদের কি বলবে? কি অবস্থা বলো তো? এর মধ্যে তাদের স্বামীরা সেখানে আসে। তোমরা এগুলো বলা বন্ধ করো, এগুলো সব উপরওয়ালার মর্জি। আর তোমরা 3 জনে বন্ধা নও, ভগবান চাইলে তোমরাও মা হবে। এভাবেই দিন পেরিয়ে যেতে থাকে এবং তার শাশুড়ি প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও মেকআপ করা ছাড়ে না। সে সকালে উঠে আগে মেকআপ করতেই শুরু করতে হয়। সে দুপুরেও মেকআপ করে, এমনকি রাতে শোয়ার আগেও মেকআপ করে ঘুমোতে যায়। 9 মাস পর হঠাৎ করে তার পেটে খুব যন্ত্রণা শুরু হয়। তখন তার স্বামী এবং তার 3 ছেলে সেখানে আসে। মনে হয় সময় হয়ে গেছে। তখন তার স্বামী এবং 3 জন ছেলে তাড়াতাড়ি করে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার ডেলিভারি হয়, সে একটা বাচ্চার জন্ম দেয়। সবাই খুব খুশি হয়, তারা বাড়ি চলে আসে। 3 জন বউও খুব খুশি ছিল। তারা সেই বাচ্চাটার সাথে খেলা করতে শুরু করে। ওলে বাবালে, কি সুন্দর বাচ্চা, আমি আজকে ওকে নিয়ে ঘুমাবো। না, এটা আমার বাচ্চা, আমি ওকে নিয়ে থাকবো। না না, আমার সাথে থাকবে। এভাবেই তারা 3 জন বৌমা বাচ্চাটাকে ভালোবাসতে থাকে। তাদের সাথে বাচ্চাটাকে নিয়ে শোয়ার জন্য জেদ করতে থাকে। তখন তাদের শাশুড়ি বলে, তোমাদের যখন এতই বাচ্চা ভালো লাগে, তাহলে নিজেরা কেন বাচ্চার জন্ম দিচ্ছ না? এটা আমার বাচ্চা, ও আমার সাথেই ঘুমোবে, বুঝেছো তো? এভাবেই তাদের শাশুড়ি তাদেরকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, কারণ তারা মা হতে পারেনি। একদিন 3 জন বউ মিলে ঠিক করে, মেকআপ নিয়ে শাশুড়ি মার একটু বেশি অহংকার। আমার কাছে একটা কেমিক্যাল আছে, যেটা আমি ওনার মেকআপের মধ্যে মিশিয়ে দেব, এবং তাহলে ওনার সব অহংকার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। পরের দিন রাতে দীপ্তি লুকিয়ে তার শাশুড়ির ঘরে ঢুকে তার মেকআপের জিনিস নিয়ে কেমিক্যালটা মিশিয়ে দেয়। পরের দিন সকালে যখন তার শাশুড়ি সেই মেকআপটা ব্যবহার করে, তার সারা মুখে অ্যালার্জিতে ভরে যায়। দেখুন, এগুলো বেশি মেকআপ করার ফলে হয়েছে। মেকআপের জিনিসে ভয়ঙ্কর কেমিক্যাল থাকে, এগুলো সেই কেমিক্যালেরই ফল। যখন তার শাশুড়ি নিজের মুখ আয়নায় দেখে খুশি হতো, এখন অ্যালার্জি হওয়ার পর সে তার নিজের মুখ দেখে কান্না করতে থাকে। এভাবেই ডাক্তারের কথা মতো সে চিরদিনের মতো মেকআপ করা বন্ধ করে দেয়। তারপর আর 3 ছেলেরা ডাক্তারের কাছে চেক আপ করায় এবং তারা জানতে পারে যে তাদের বউয়েরা বন্ধা ছিল না, প্রবলেম তাদের মধ্যেই ছিল। ডাক্তার তাদের ওষুধ দেয় এবং কয়েক বছরের মধ্যেই তারা 3 জন মা হয়ে যায় এবং ভরপুর খুশিতে পুরো পরিবার থাকতে শুরু করে।
কণিকা সকালে উঠে পুজো করে রান্নাঘরের দিকে যায়। কণিকা রান্নাঘরে গিয়ে দেখে তার বড় বউ সোনিয়া এবং ছোট বউ দীপ্তি চা বানাচ্ছে। কণিকা তার বড় বউয়ের দিকে তাকিয়ে বলে, বৌমা, আমি বাইরে গার্ডেনে বসে আছি, আমাকে এক কাপ চা পাঠিয়ে দিও ওখানে। আরে মা, আমি 2 কাপ চা নিয়ে আপনার ঘরের দিকেই যাচ্ছিলাম। তার আর কোনো দরকার নেই, তোমার শ্বশুর এবং আমার 2 ছেলে বিজনেসের কাজের জন্য শহরের বাইরে চলে গেছে। ওরা 3 জন কিছুদিন পরে ফিরবে। আরে মা, আমি ভুলেই গেছি। কণিকা বাইরে গার্ডেনে এসে বসে। গার্ডেনের বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে তার মেয়ে অর্চনা এবং তার জামাই অনুজ এসে নামে। কণিকা তার মেয়েকে দেখে চমকে যায় এবং খুব খুশি হয়, কারণ অর্চনা এবং অনুজের বিয়ে কিছুদিন আগেই হয়েছিল। অর্চনা প্রথমবার তার বাপের বাড়িতে আসে। আরে অর্চনা, তুমি হঠাৎ করে, তোমরা আসবার আগে তো একবার ফোন করনি। আমি আগে যদি জানতাম যে জামাই অনুজও আসছে, তাহলে তো আমি... তাহলে কি? আমি আপনার জামাই, আর জামাই বন্ধুর মতো হয়। এক বন্ধু কি আর এক বন্ধুর বাড়িতে আসলে পরে ফোন করে আসে? কণিকা তার জামাইয়ের কথা শুনে হাসতে থাকে। অর্চনা তার স্বামীর দিকে তাকিয়ে বলে, মানছি আমার মা এখনো স্মার্ট আছে, তাই বলে তুমি আমার মাকে এখন লাইন মারতে থাকবে? তোমার শাশুড়ি হয়, লজ্জা শরম রাখো। তোমার ওনাকে প্রণাম করা উচিত। অনুজ খুব মজার ছেলে ছিল। সে তার বউয়ের কথা শুনে সোজা তার শাশুড়ির সামনে গিয়ে বলে, আমার যদি কারোর সাথে মনের মিল হয় না, আমি তার পায়ে হাত দিই না, আমি তাকে জড়িয়ে ধরি। এই বলে সে তার শাশুড়িকে জড়িয়ে ধরে। আরে বাবু, ছেলে যদি মাকে জড়িয়ে ধরে সেটা তো সেই মায়ের সৌভাগ্য হয়। চলো ভেতরে চলো। কিছুক্ষণ পর অনুজ ভিতরে বসে থাকা তার 2 বৌদি মা সোনিয়া এবং দীপ্তির সঙ্গে হাসাহাসি করছিল। অনুজ হাসতে হাসতে সোনিয়াকে বলে, আপনি জানেন বৌদি, আমি যখন প্রথম অর্চনাকে দেখতে এসেছি, তখন তো আমার শাশুড়িকে দেখেই আমি অর্চনা ভেবেছি। অনুজের কথা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। তখন কণিকা হাসতে হাসতে তার জামাইকে বলে, ভালো করেছো, তুমি আমার মেয়েকে এখানে নিয়ে এসেছো। ওর বাবাও কিছু কয়েক মাসের জন্য বাইরে গিয়েছে। আমরাও আমার মেয়ের কথা খুব মনে পড়ছিল। চিন্তা করবেন না মা, বাবা না আসা পর্যন্ত আপনার মেয়ে এখানেই থাকবে। আর আপনি যদি খারাপ না ভাবেন, তাহলে আমিও এখানেই থাকবো। আরে এতে খারাপ ভাবার কি আছে? এটা তো তোমারও বাড়ি। অর্চনার এবং অনুজের 2 দিন বেশ হাসি খুশিতেই কেটে যায়। অর্চনার ঘর কণিকার ঘরের পাশেই ছিল। অর্চনা প্রায় ঘুমিয়েই পড়েছিল। এমন সময় তার মায়ের চিৎকার হঠাৎ করে তার কানে আসে। তখন অর্চনা তার স্বামী অনুজকে বলে, ওঠো অনুজ। কি হলো? মায়ের হাঁটুতে মাঝে মাঝে ব্যথা হয়, আর আমারও আজকে ঘুম আসছে না। আর আমার 2 বৌদি হতে এতক্ষণে রাতে ঘুমিয়ে পড়েছে। তুমি কি মায়ের পায়ে গিয়ে একটু মালিশ করে দিয়ে আসতে পারবে? আচ্ছা আচ্ছা। অনুজ তেলের শিশি নিয়ে কণিকার ঘরে যায়। হঠাৎ করে অনুজকে একা সেখানে দেখে কণিকা বলে, আরে অনুজ, তুমি? হ্যাঁ মা, অর্চনা বলছিল আপনার পায়ে নাকি ব্যথা হয়, তাই আমি তেল মালিশ করে দিতে আর পাটা টিপে দিতে আসলাম। আরে না না, এটা তুমি কি বলছো? কেন, একটা ছেলে কি তার মায়ের পা টিপতে পারে না? এই বলে অনুজ কণিকার পায়ে মালিশ করতে থাকে এবং পা টিপে দেয়। কণিকা বুঝতেই পারে না যে কখন সে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। অনুজও খুব টায়ার্ড ছিল, সেই কারণে সেও মালিশের পাত্র হাতে রেখেই ঘুমিয়ে পড়ে। যখন অনুজের চোখ সকালবেলা খোলে, সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। তখন ওখানে সোনিয়া এসে যায়। আরে অনুজ, তুমি? আপনি আর অর্চনা কি কাল শাশুড়ি মায়ের ঘরে শুয়েছিলে নাকি? আরে না বৌদি, মায়ের পায়ে কাল ব্যথা হচ্ছিল, আমি পা টিপতে একটু এসেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। এই বলে অনুজ সেখান থেকে চলে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন ডাইনিং টেবিলে বসে কণিকা তার 2 বউ এবং মেয়ে জামাইয়ের সাথে হাসাহাসি করছিল। তখনই হঠাৎ করে কণিকার বমি হয়। হঠাৎ করে বমি করতে দেখে অর্চনা এবং অনুজ ভয় পেয়ে যায়। আরে মা, কি হলো তোমার? তুমি তো ঠিকই ছিলে, হঠাৎ করে বমি হচ্ছে কেন? মনে হচ্ছে ফুড পয়জনিং হয়েছে। মা, ফুড পয়জনিংকে ফেলে রাখবেন না, চলুন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না জামাই, কিছুক্ষণ পরে আমি নিজেই ঠিক হয়ে যাব। না মা, আমি নিয়ে যাবই। শ্বশুর মশাই নেই, 2 শালাও আমার বাইরে রয়েছে, চলুন আমার সাথে। অনুজ তাড়াতাড়ি করে কণিকাকে গাড়িতে করে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। কণিকার অবস্থা দেখে ডাক্তার বলে, দেখুন, এনার কিছু রক্তের পরীক্ষা লাগবে, আমি ততক্ষণ কিছু ওষুধ দিচ্ছি, এটাকে খাইয়ে দেবেন, একটু ঠিক লাগবে। আমি কৈলাসজিকে তো চিনি, তাই আমি চাকরের হাত দিয়ে ওনার রিপোর্টগুলো সব বাড়িতে পাঠিয়ে দেবো।
আর আপনাকে আসতে হবে না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। কিছুক্ষণ পর অনুজ তার শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে আসে। কণিকা তার ঘরে চলে আসে। তার দুই বউ সোনি এবং দীপ্তি অর্চনা অনুজের কাছে এসে বলে, কি হলো জামাই, ডাক্তার কি বলল? ডক্টর কিছু রক্তের রিপোর্ট দিয়েছে, বিকেলের মধ্যে চলে আসবে। তাছাড়া ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, সেগুলো খেলে একটু আরাম পাওয়া যাবে। তখনই তার ফোন বেজে ওঠে। ফোনে কথা বলতে বলতে অনুজ ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে সে তার বউ অর্চনার কাছে এসে বলে, অর্চনা আমার অফিস থেকে ফোন করেছে, খুব জরুরি মিটিং আছে, আমাকে যেতে হবে। আমি তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু তোমার মায়ের সাথে থাকাটা বেশি দরকার। সন্ধ্যাবেলায় হসপিটাল থেকে একজন লোক এসে সোনিয়ার রিপোর্ট হাতে দিয়ে চলে যায়। সোনিয়া ব্লাড রিপোর্ট দেখছিল, হঠাৎ সে ব্লাড রিপোর্ট দেখতে দেখতে রেগে যায়। সোনিয়ার চোখে রাগ দেখে তার যা দীপ্তি বলে, কি হয়েছে দিদি, তুমি এত রেগে গেলে কেন? মা তো আমাদের সবার বদনাম করে দিয়েছে। কি বলছো এসব? মা প্রেগনেন্ট। সোনিয়ার এই কথা বলছিল, ওই সময় অর্চনা সেখানে চলে আসে। এসব তুমি কি বলছো বৌদি? আমি কিছু বলছি না, তুমি নিজেই রিপোর্ট দেখে নাও। প্রথম থেকে আমার সন্দেহ ছিল যে তোমার বড় আর শাশুড়ি মার অ্যাফেয়ার চলছে, আর এখন তো সেটা আমার বিশ্বাস হয়ে গেল। বৌদি তুমি জানো তুমি কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি অর্চনা। তোমার মনে আছে যখন তুমি এখানে এসেছিলে, তার দুদিন পর অনুজ সারা রাত মায়ের ঘরে শুয়েছিল। আমি নিজের চোখে তাকে মায়ের ঘর থেকে বেরোতে দেখেছি। জামাই যখন সারা রাত শাশুড়ির ঘরে শোয়, তাহলে শাশুড়ি তো প্রেগনেন্ট হবেই। তার মায়ের রিপোর্ট দেখছিল, তখনই সেখানে কণিকা এসে পড়ে। কি হয়েছে, তোমরা আমার দিকে এভাবে কেন তাকাচ্ছ? আমি আপনার থেকে এটা আশা করিনি মা। আরে ডাইনিও নিজের ঘর ভাঙে না, আর তুমি নিজের মেয়ের ঘর ভাঙলে তোমার লজ্জা করে না? যখন বাবা এটা জানতে পারবে তখন সমাজে তার মান সম্মান থাকবে না। একটু তো ভাবতে। কি উল্টোপাল্টা বলে যাচ্ছিস, কি হয়েছে সেটা তো বল। তুমি প্রেগনেন্ট মা। অর্চনা রাগ করে অনুজের নাম্বার ডায়াল করে। হ্যালো অনুজ, তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে এসো, আমি তোমার সাথে থাকবো না, আমি ডিভোর্স চাই। এটা বলে অর্চনা ফোন কেটে দেয়। এর মধ্যেই অর্চনার বাবা কৈলাস চলে আসে এবং তারপরেই অনুজও চলে আসে। বাড়িতে এরকম অবস্থা দেখে তারা খুব অবাক হয়ে যায়। কণিকা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আরে কি হলো কণিকা, কাঁদছো কেন? দেখুন না, আমার মেয়ে আর বৌমারা আমার ওপর কি বাজে দোষ চাপাচ্ছে। বলছে নাকি আমি প্রেগনেন্ট। এসব কি বলছো তুমি? আমি আজে বাজে কথা বলছি না। মায়ের রিপোর্ট এসেছে, মা প্রেগনেন্ট। এটা দাবি করে বলতে পারি যে তুমি মাকে প্রেগনেন্ট করেছো। অর্চনা এসব বলেছিল, তখনই অনুজ অর্চনাকে একটা ঠাস করে চড় মারে। তখনই সেখানে হসপিটালের লোকটা এসে পৌঁছায়। লোকটা সোনিয়ার দিকে তাকিয়ে বলে, সরি ম্যাডাম, ভুল করে অন্য একজনের রিপোর্ট চলে এসেছিল। অদ্ভুতভাবে ওনার নামও কণিকা। ওই রিপোর্টগুলো আমাকে দিয়ে দিন। লোকটা অন্য একটা রিপোর্ট দিয়ে সেখান থেকে চলে যায়। ওই রিপোর্টে কণিকার শুধু ফুড পয়জনিং হয়েছে। এই দেখে কণিকার দুই বৌমা এবং অর্চনার মুখ নিচু হয়ে যায় লজ্জায়। আমায় ক্ষমা করে দিন, আমাকেও ক্ষমা করুন, আমাকেও মা। তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমরা আমার উপরে এত বড় একটা দোষ দিচ্ছিলে, তো আবার আমার জামাইয়ের সঙ্গে। ছি! ইচ্ছে তো হচ্ছে তোমাকে আর একটা চড় মারি, কিন্তু আমার সংস্কার আমাকে তা শেখায়নি। তুমি ভাবলে কি করে এরকম একটা কাজ আমি করব? আরে তুমি বলেছো বলেই মায়ের পাটা টিপতে গেছিলাম। অর্চনা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। নিজের মেয়েকে কাঁদতে দেখে কণিকা বলে, ভুলটা ওদের ছিল না, ভুলটা ছিল ওই ভুল রিপোর্টের, যার জন্য তাদের মনে একটা ভুল ধারণা তৈরি হয়। অনুজ আর কৈলাস বুঝে যায় যে এই ভুল ধারণা ওই ভুল রিপোর্টের জন্যই হয়েছিল। পরের দিন অনুজ তার বউ অর্চনাকে নিয়ে বাড়ি চলে যায়।